এবার আসতে আসতে পোলার আয়ন অ্যান্ড পোলারিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। পোলার আয়ন এটা কার জন্য প্রযোজ্য? পোলার আয়ন আসলে আয়নিক যৌগের জন্য প্রযোজ্য মেইনলি, ঠিক আছে? তাহলে এটাকে কি বলতে পারি? মেইনলি এরকম। আর পোলারিটি এটা আমরা যদি বলি সাধারণত, ঠিক আছে, সমযোজী বন্ধনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে এটা তৈরি হয়। তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে পার্থক্যের জন্য হয়। বুঝছো এটাতে? এখন আমরা এক এক করে দুটো জিনিসই পড়বো, কোনো ঝামেলা নেই। আগে তোমাকে এই পোলারিটিটা বলে দিয়ে আসে, কারণ এটা খুব ছোট্ট একটা টপিক, তো বলে দিয়ে আসে। যেমন ধরো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, যেমন ধরো হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, যেমন ধরো হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা মাইনাস, এই যে ডেল্টা প্লাস, এই যে ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। তাহলে দেখো দুইটা পোল সৃষ্টি হয়েছে না? দুটা মেরু সৃষ্টি হয়েছে না, একটা প্লাস একটা মাইনাস। যখন দুটো মেরু সৃষ্টি হবে, দুটো পোল সৃষ্টি হবে, তখন তাকে বলতেছে পোলারিটি বলতেছি, যে ঘটনার কারণে এটা হয়। এক কথা, যে ঘটনার কারণে দুটো পোলের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পোলারিটি বলতেছে আর কি। আচ্ছা, যদি তোমাকে বলা হয় কোনটা অধিক পোলার বলো তো, এইটা নাকি এটা কোনটা? তুমি কেমনে বুঝবা? তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য এটা কত? 2.1। এটা হচ্ছে কত? এখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 3। তাহলে কোনটা সবচেয়ে বেশি অধিক তড়িৎ ঋণাত্মক হবে, মানে কোনটা বেশি পোলার হবে? তাহলে OH এটা সবচেয়ে বেশি হবে, কারণ পার্থক্য বেশি। তারপরে কোনটা? তারপরে হবে হচ্ছে NHটা, তারপরে হবে কোনটা? HClটা। ঠিক আছে? যেটা আকারটা ছোট, ওটার ক্ষেত্রে তোমার দেখা যায় যে ইলেকট্রনটা নিজের দিকে টানার বা আকর্ষণ করার ক্ষমতা আরও বেশি থাকে আর কি, এরকম। সো কোনটা পোলার বেশি, কোনটা অধিক পোলার যৌগ, কোনটা অধিক পোলার বন্ড বা বন্ধন, এইটা ব্যাখ্যা করার জন্য তোমাকে বলতে পারে পোলারিটি কনসেপ্টটা লাগতে পারে আর কি। এবার চলো আমরা যাই পোলার আয়নের মধ্যে, ঠিক আছে? এই পার্টটা খুবই জরুরি, এখান থেকে পড়তে হবে আর কি ভালোভাবে। পোলারাইজেশন, তাই না? পোলারাইজেশন, ঠিক আছে? বাংলায় কি বলা এটাকে আবার? বা পোলারায়ন। এখন এটা কাকে বলতেছে? এটাকে তুমি অন্যভাবে মনে রাখতে পারো, আয়নিক যৌগে মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। পোলার আয়নের মাধ্যমে কি করা হয়? আয়নিক যৌগের মাধ্যমে সমযোজী যে বৈশিষ্ট্য আছে সেটা কম পরিমাণে, বাট ওইটার প্রকাশ করা হয় পোলারাইজেশনের মাধ্যমে আর কি। চলো একটু দেখি কীভাবে কাজ করে। আয়নিক যৌগের মধ্যে কি থাকে? আয়নিক যৌগে থাকে হচ্ছে ক্যাটায়ন থাকে। আর কি থাকে আয়নিক যৌগের মধ্যে? অ্যানায়ন থাকে। তাহলে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ক্যাটায়নটা বাইরে পজিটিভ চার্জযুক্ত হয়, কারণ এখানে ইলেকট্রন ঘাটতি থাকে। অ্যানায়নের বাইরে নেগেটিভ চার্জযুক্ত হয়, কারণ এখানে ইলেকট্রন বেশি থাকে। পাশাপাশি এর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ওর কেন্দ্রেও থাকে নিউক্লিয়াস। তাহলে এর নিউক্লিয়াস ওই নিউক্লিয়াসকে কি করতেছে? বিকর্ষণ করে না? তাহলে এখানে কি বললাম? এক, নিউক্লিয়াস বিকর্ষণ কাজ করে। নিউক্লিয়াস বিকর্ষণ কাজ করে। আর এই নেগেটিভ চার্জ এই পজিটিভ তাহলে কি করে? আকর্ষণ করে। তাহলে একটা আকর্ষণ, একটা বিকর্ষণ, যার জন্য কি হবে? এর
এটা একটু বিকৃত অবস্থার দিকে হয়ে যাবে আর কি। আকর্ষণ আর বিকর্ষণ করে বিকৃত অবস্থায় আগে ছিল পারফেক্টলি সুন্দর দুটা গোল, বাট এবার হচ্ছে বিকৃত হয়েছে। যদি এই ক্যাটায়নের আকারটা আরও ছোট হয়, এর আকারটা যদি আরও বড় হয়, তাহলে আরও বেশি বিকৃত হবে। তাহলে একটা সময় পরে গিয়ে দেখা যাবে দুইটা মনে হয় কোনো একটা জায়গায় মিলিত হয়ে এরকম হয়ে গেছে। সাধারণত কি হয়, এরা তো কখনো শেয়ার করে না, বাট এইটা দেখে মনে হইতেছে শেয়ারিং প্রপার্টিসটা বাড়ছে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যত ক্যাটায়নের আকার ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, তত ওদের মধ্যে কি এরকম হবে, পোলারাইজড হবে বা একটা বিকৃত অবস্থা সৃষ্টি হবে আর কি, তাই না? তাহলে এই ঘটনাকে নিয়ে, এই ঘটনার মধ্যে আমরা কী বলতে পারি, তাই এটার মধ্যে দেখা যায় আয়নিক ক্যারেক্টার কেমন, অনেকটাই আয়নিক, বাট এটার মধ্যে কি গেল, ফুল আয়নিক না, আয়নিক প্লাস এখানে কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য একটু হলেও এখানে আছে। এই আয়নিক যৌগের মাঝখানে যে সমযোজী বৈশিষ্ট্য আসলো, এইটা ব্যাখ্যা করার জন্য আমাদের লাগবে কি, পোলারাইজেশন। এটা ব্যাখ্যা করছে কে, ফাজান নামের একজন বিজ্ঞানী। ব্যাখ্যা করছে কে, ফাজান নামের একজন বিজ্ঞানী। এখান থেকে দাঁড়াচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি, ফাজানের নীতিতে ফাজান কি বলছে, ফাজানের নীতিতে ফাজান কি বলছে, তার কথা ছিল খুবই ক্লিয়ার অ্যান্ড কার্যকরী, কারণ এটা দিয়ে অনেক কাজ করা যায়। চলো ওটা দেখি। সে বলল এরকম, ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে, 2 নাম্বার অ্যানায়নের আকার যত বড় হবে, 3 নাম্বার ডি অথবা এফ অরবিটাল থাকলে, লেখার দরকার আছে, এটা দরকার নেই, লিখিয়ে দিই, ফাঁকা ডি অথবা এফ অরবিটাল থাকলে এগুলো কিন্তু ডি অরবিটাল থাকলে মানে হচ্ছে শিল্ডিং ইফেক্টের কথা বলতেছে, আমাদের লাগবে না এই মুহূর্তে ওইটা, দ্যাটস ওয়াই না পড়লেও হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম যত ছোট হবে এটা যত বড় হবে, তত তত পোলারাইজেশন বাড়বে, তত পোলারাইজেশন বাড়ে। যত বেশি পোলারাইজেশন বাড়ে তত বেশি কি হয়, যত বেশি পোলারাইজেশন বাড়ে তত বেশি কি হয়, তত সমযোজী ধর্মটা বাড়ে, তত সমযোজী ধর্ম বাড়ে। ধর্ম না বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্য লিখলে মনে হয় খুবই ভালো শোনা যেত, ধর্ম ঠিক বলতে কেমন লাগতেছে, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। আর যত সমযোজী বৈশিষ্ট্য বাড়বে তত কি হয়, আয়নিক বৈশিষ্ট্য ছোট হয়, পাশাপাশি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমে, কারণ আমরা জানি আয়নিক যৌগের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, সমযোজী যৌগের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম। ওকে, আবার এটা হইলে পানিতে দ্রাব্যতাও কমে, কারণ সমযোজী ধর্ম বাড়া মানে কি, প্লাস মাইনাসের পরিমাণটা কমতেছে, পানি একটা পোলার যৌগ, তো সেখানে তখন কি হয়, এই যে অ্যাট্রাক্টেড হয়ে দ্রবীভূত হওয়ার পরিমাণটা কমে যায়, তাহলে পানিতে দ্রবণীয়তাও কমে, পানিতে দ্রবণীয়তাও কমে। এই হচ্ছে ঘটনাগুলা, তাই না? তো এবার চলেন আমরা দেখি একটু প্র্যাকটিস করা যায় কিনা কিছু, ফর প্র্যাকটিস, প্র্যাকটিস পারপাসে। একটা হতে পারে এরকম, ধরো আমরা দিলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, সবার মধ্যে কি সেম, সবার মধ্যে ক্যাটায়নটা করে সেম, ঠিক আছে? তাহলে এটার মধ্যে ক্যাটায়ন সেম, তাহলে ভিন্নতা কি দিয়ে দেখতে হবে, ফর্মুলা অনুযায়ী, নীতিটা অনুযায়ী দেখতে হবে হচ্ছে অ্যানায়ন দিয়ে, তাহলে Cl মাইনাস Br মাইনাস আয়োডিন মাইনাস, তাহলে এইটা কি লিখলাম এদের ক্ষেত্রে, এর আকারের ক্রমটা এটা লিখলাম,
এটা হচ্ছে অ্যানায়নের আকারটা লিখছো। আমরা বলছি অ্যানায়নের আকার যত বেশি হবে তত তার ক্ষেত্রে পোলারাইজেশন বাড়বে। অ্যানায়নের আকারটা যদি বড় হয় তাহলে ওর কারসপন্ডিং যৌগটা কী ছিল? সোডিয়াম আয়োডাইড। এখানে কোনটা ছিল? সোডিয়াম ব্রোমাইড। এখানে ছিল কোনটা? সোডিয়াম ক্লোরাইড। তাহলে কোনটার ক্ষেত্রে তাহলে পোলারাইজেশন বেশি হবে? তাহলে পোলারাইজেশন বেশি হবে এটার ক্ষেত্রে, আকারের ক্ষেত্রে। অ্যানায়ন যেহেতু বলছো তাই, তাহলে পোলারাইজেশন এই যে গ্রেটার দেন চিহ্ন দিচ্ছে মানে এটার বেশি হবে। যদি পোলারাইজেশন বেশি হয় সেম জিনিসটা আবার কার জন্য হবে? কোভ্যালেন্ট বা সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে সেম জিনিসটাই দেখা দেবে। এটার সমযোজী বৈশিষ্ট্য তাহলে কেমন হবে? বেশি হবে। আবার আমরা যদি বলি কোনটা ক্ষেত্রে তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে, তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কোনটার বেশি হবে? তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তাহলে কোনটার বেশি হবে? উল্টাটা। কেন? সমযোজী বৈশিষ্ট্য বাড়লে এটা কমে, দ্যাটস ওয়াই। তাহলে সোডিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ব্রোমাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম আয়োডাইড। তাহলে এইটা সবচেয়ে বেশি হবে। এখন তোমাকে কি প্রশ্ন চায় পরীক্ষায় তার উপর নির্ভর করতেছে তোমার অ্যান্সারটা কী হবে। এটা তুমি কী দিয়ে লিখছো? এটা তুমি লিখছো হচ্ছে অ্যানায়নের মাধ্যমে লিখছো। এটা তুমি কিসের মাধ্যমে লিখছো? তুমি এটা লিখছো অ্যানায়নের মাধ্যমে। অ্যানায়ন আলাদা আলাদা কি, ঠিক আছে, কিন্তু ক্যাটায়নটা সেম, তার জন্য। হোয়াট ইফ ক্যাটায়নটা আলাদা অ্যানায়নটা সেম? এরকম একটা প্রশ্ন সেট হইতে পারে। এরকম একটা প্রশ্ন সেট হইতে পারে। 2 নাম্বারটা ধরো সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, তারপরে আমরা ভিন্ন ভিন্ন দিতাম, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড দিই। হ্যাঁ, ধরো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তারপরে ধরো এই দুটো দিয়েই বলতেছে আর না দিই, তাহলে কি সেম এখানে বলো? এখানে অ্যানায়ন একই, তাহলে কি ভিন্নতা আছে সোডিয়াম আর এর ক্ষেত্রে? তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম 2+, কোনটার আকারটা বড়? কোনটা আকারটা বড়? এখানে সবগুলোর, এটা তো 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন, এখানে 11টা প্রোটন 12টা প্রোটন, এখানে আকর্ষণ বেশি আকার কম, এখানে আকর্ষণ কম আকার বেশি। তাহলে আকারটা কোনটার বলো? এটার জন্য। এটা কিসের ক্রম লিখছো? ক্যাটায়নের আকারটা। তাহলে কোনটার আকার ছোট? এইটা। যেটা আকার ছোট তার কারসপন্ডিং যে যৌগটা হয়, অর্থাৎ ম্যাগনেসিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড, আকারটা এটা ছোট যেহেতু হয়েছে, আমরা বলছিলাম ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হয় বা ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারাইজেশন বেশি হবে। তাহলে এটার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি, পোলারাইজেশন বেশি হচ্ছে এটার ক্ষেত্রে। পোলারাইজেশন যদি বেশি হয় তাহলে ওইটার ক্ষেত্রে আবার কেমন? সমযোজী বৈশিষ্ট্য বেশি। ওটার ক্ষেত্রে যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তাহলে কেমন হবে? তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কোনটার বেশি হবে? উল্টাটা। তাহলে সোডিয়াম ফ্লোরাইড ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। বুঝতে পারছো ঘটনাটা? দুটা কেসে বলছে। তা ডি এবং এফ দিয়ে সাধারণত আসে না, সেটা না পড়লেই হয়েছে আপাতত। গেল? ওকে। পোলারাইজেশনে আপাতত তো আমাদের আর ডিফারেন্ট দিকে যাওয়ার দরকার নাই, আমরা আসলে এইটুকুকে না পড়লেই হবে, ঠিক আছে? আমরা এই কয়েকটা পেজ এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, এইবার যাচ্ছি সরাসরি প্র্যাকটিসে। উদ্দীপকের ক্যাটায়নগুলো সৃষ্ট ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বিশ্লেষণ করো। খুবই কমন কথা, তাই না? আচ্ছা, আগে এটা বের করে আসছিলাম বলে আমার জানা আছে, তোমারও জানা আছে নিশ্চয়ই। তাহলে পি কি ছিল? পি প্লাস মানে ছিল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস। কিউ 2+ ছিল মানে কি ছিল? ম্যাগনেসিয়াম 2+। আর 3+ মানে কি ছিল? অ্যালুমিনিয়াম 3+। এখান থেকে সৃষ্ট লবণ বলছে ক্লোরাইড লবণ, তাহলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
এটা তোমার পারা উচিত, তোমার এটা পারা উচিত, কারণ একটু আগে আমি ভাইয়া ফ্লোরাইড দিয়ে অ্যান্সারটা দেখাই দিয়ে আসছি, তাই না? তাহলে এই ক্যাটায়নগুলোর মধ্যে তোমাকে এবার তাদের আকারের তুলনা করতে হবে। তাহলে অ্যানায়ন সেম, আগে বলে নিতে হবে অ্যানায়ন সেম। তাহলে ক্যাটায়নগুলোর মধ্যে আসো। তাহলে ক্যাটায়নের আকার দেখতে হবে। তাহলে ক্যাটায়ন আকার যদি দেখি, সোডিয়াম প্লাসের আকার বড়, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে Al3+। তাহলে কার আকারটা ছোট? অ্যালুমিনিয়ামেরটা ছোট। তাহলে তার কারেসপন্ডিং যৌগটা তাহলে কেমন হবে? পোলারাইজেশন বেশি হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর যে যৌগটা আছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হবে তাহলে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হবে তাহলে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি, এটার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি। তাহলে পোলারাইজেশন যদি বেশি হয়, তাহলে এবার ক্ষেত্রে কি বলছে? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বলছে। তাহলে ওটাই তার জন্য কি আবার সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। সমযোজী বৈশিষ্ট্যেরও ক্রম হচ্ছে ওইটি। বুঝছো? প্রবলেম আছে কোনো? নেই? গেল। পরের প্রশ্নের দিকে যাই। এ মৌলের সাথে পৃথকভাবে XYZ গঠন করলে গলনাঙ্কের সঠিক ক্রম বলছে আর কি। দেখো তো একটু কি ঘটনা ঘটছে। এ যৌগটার নাম কি? এ হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল বা 2 নম্বর পর্যায়ের, 2 নম্বর শ্রেণীর চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে কোনটা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এ কি আসলে? ক্যালসিয়াম। তাহলে এ হলো আমাদের কাছে ক্যালসিয়াম, এ হলো আমাদের কাছে কি ক্যালসিয়াম, তাই না? ওকে। এবার বলছে কি পৃথকভাবে XYZ, XYZ কি ক্লোরিনে বলছে। তাহলে X হচ্ছে ফ্লোরিন, তাহলে X হইল ফ্লোরিন, Y হইল ক্লোরিন, Z হইল ব্রোমিন। তুমি এবার মানে বুঝতে পারতেছো মনে হয় কি সেম, এখানে ক্যাটায়নটা সেম বলছে, তাই না? তাহলে আগে যৌগগুলো লিখি। তাহলে এক হইল ক্যালসিয়াম ফ্লোরাইড, এক হইল ক্যালসিয়াম ক্লোরাইড, এক হইল ক্যালসিয়াম ব্রোমাইড। এখন এদের ক্ষেত্রে কি বলছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম বলছে। আচ্ছা আমি একবারে লিখি, তাহলে বুঝতে তোমার অসুবিধা হবে না। গেস ক্যাটায়নগুলো সেম, অ্যানায়নে ভিন্নতা আছে। তাহলে আমরা যদি একবারে লিখি F- Cl- Br-, তাহলে ক্যাটায়নের আকার এটা নাকি অ্যানায়নের আকার? অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার। আমরা জানি অ্যানায়নের আকার যার যত বড় হবে তার কারেসপন্ডিং যৌগটা পোলারাইজেশন বাড়বে। তাহলে ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে তাহলে পোলারাইজেশনের ক্রম, পোলারাইজেশনের ক্রম। যদি পোলারাইজেশনের ক্রম বেশি হয় তখন তাহলে কি হবে? তাহলে ওটাই তার জন্য সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, সমযোজী বৈশিষ্ট্যর ক্রম ওইটাই। এরপরে কি বলছে? সমযোজী বৈশিষ্ট্যের পরে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা গলনাঙ্কের ক্ষেত্রে বলছে। তাহলে কোনটা গলনাঙ্ক বেশি হবে? সমযোজী বৈশিষ্ট্য ঠিক উল্টাটা হবে আর কি। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম ব্রোমাইড, এইটা হবে তার মেল্টিং পয়েন্টের ক্রম। ঠিক আছে? ব্যাপারটা মনে ক্লিয়ার হয়েছে তোমার কাছে এখন? ওকে। এরপরের প্রশ্ন কি বলছে? প্রশ্ন ভালো করে পড়ো। পর্যায় সারণী তৃতীয় পর্যায়ের মৌল, পর্যায়ে 14 নম্বরের গ্রুপের মৌল। আচ্ছা পাইলাম, তার মানে সিলিকনের কথা বলছে। তাহলে এ হচ্ছে অমুক, বি হচ্ছে তমুক, সি হচ্ছে তমুক। 2 নং উদ্দীপকের মৌলগুলোর ক্লোরাইড লবণের গলনাঙ্কের ক্রম লেখো আর কি। আচ্ছা এ কি? এ হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়াম ক্লোরাইড। বি হচ্ছে কি? ম্যাগনেসিয়াম, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। 3 হচ্ছে কি? অ্যালুমিনিয়াম, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে এটা তুমি বুঝতে পারতেছো আগেরটার মতোই। তাহলে উপর থেকে নিচের দিকে কি বাড়তেছে? উপর থেকে নিচের দিকে পোলারাইজেশন বাড়ে, পোলারাইজেশন বাড়ে, পোলারাইজেশন
পোলারাইজেশন বাড়ে, তাই না? পোলারাইজেশন বানান ভুল লিখছি, আয় হায়, পোলারাইজেশন, আচ্ছা পোলারাইজেশন বাড়তেছে এটাতে। তাহলে পোলারাইজেশন বাড়ার পরে তার ক্ষেত্রে তাহলে কি হবে, কোনটা ক্ষেত্রে বেশি হবে? এটা তার জন্য হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তাহলে সমযোজী বৈশিষ্ট্যও বেশি হবে কার জন্য? এইটার জন্য। তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে কার জন্য? বেশি হবে হচ্ছে কার জন্য? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য। এবার আমাদের কাছে যাইতে হবে কোথায়? এবার আমরা যাইতে বলছে যে গলনাঙ্কের ক্রমের কথা বলছে। সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে সবচেয়ে বেশি তাহলে কোনটা হবে? সোডিয়ামের জন্য। এটা কার জন্য? মেল্টিং পয়েন্ট। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি হবে আর কি, তাই না? অনেক প্র্যাকটিস করে ফেলছি না, বহুত প্র্যাকটিস হয়েছে আমাদের। মনে হয় এই পর্যন্ত থাক, এর পরের লেয়ারে যাই। উদ্দীপকের 2 ও 3 নং যোগের গলনাঙ্ক পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম লেখো আর কি। এই যে 2 আর 3, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর কি লিখছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা তো অলরেডি করে আসলা না, তাই এটার জন্য কি হবে? এটা কার জন্য? এটা হচ্ছে পোলারাইজেশনের ক্রম। ওটাই আবার কার ক্রম হবে? ওটাই হবে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। ওটাই হবে কার জন্য? সমযোজী বৈশিষ্ট্য, কিন্তু ওটাই হবে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। এখন গলনাঙ্কর ক্রম কোনটা তাহলে বেশি হবে? এটা হচ্ছে মেল্টিং পয়েন্টের ক্রম। কার জন্য বেশি? এটার জন্য মেল্টিং পয়েন্ট বেশি হবে আর কি। পানিতে দ্রাব্যতা তাহলে কি হবে? পানিতে দ্রাব্যতাও তাহলে মেল্টিং পয়েন্টের মতোই, পানিতে দ্রাব্যতাও বেশি হবে এরকম। তাহলে এটাও তাহলে কি? পানিতে দ্রাব্যতার ক্রম, পানিতে দ্রাব্যতা। তাহলে এটা পানিতে দ্রাব্যতা বেশি, মেল্টিং পয়েন্ট বেশি। আবার এটার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি, সমযোজী বৈশিষ্ট্য আবার বেশি। বুঝছো তো? ওকে। পোলারাইজেশন ধর্ম সবচেয়ে বেশি কোথায় দেখি একটু। আচ্ছা, ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারাইজেশন তত বাড়ে। তাহলে দেখি এটা তো বড় আকার, এটা বড় আকার, সবচেয়ে ছোট কোনটা? এটা। তাহলে এটা কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? তড়িৎ ঋণাত্মকতা বলছে, মান আমরা সবাই জানি। এটার ক্ষেত্রে কত জন ছিল? এটা হচ্ছে 4, এটার ক্ষেত্রে ছিল 3.5, 2.1। এটা তো তড়িৎ ঋণাত্মকতা নাই, তাই না? এটা তাহলে হিলিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কম।